আচ্ছা, আমরা শুরু করে দিয়েছি কিন্তু। ও, শুরু করে দিয়েছো? আরে, নমস্কার। না, এটা আমি এই বললাম না যে এটা যেহেতু আমরা ডিসুজা নানান অন্যান্য পডকাস্টে, এটা দেখছি আজকাল খুব চলছে। সব অপর পডকাস্টই শুরু হচ্ছে, আমরা তো শুরু করে দিয়েছি। এটা পশুর দেখছি কমন স্টাইল, এটা সবাই করছে আজকাল। আমরা এইভাবেই করি, ফ্র্যাঙ্কলি। আমরা, হ্যাঁ, আমরা তো এভাবে এবং আরো নানান জায়গায় যেখানে কিনা অতটাও স্পিক হয় না পুরোটা, কিন্তু এবার এটা নতুন চলছে আর কি। কোল্ড ওপেন, আমরা আমরা বলি কোল্ড শুরু ওপেন করে দেওয়া, অনেকক্ষণ শুরু হয়ে গেছে, এরকম একটা ব্যাপার আর কি। আমরা একটা কোল্ড ওপেন করলাম তার মানে পডকাস্ট। কোল্ড ওপেন করলাম না, কিন্তু যেটা খুব আশ্চর্য ব্যাপার সেটা হচ্ছে যে আগের এপিসোডটা করার 2 সপ্তাহ পরে আমরা আরেকটা নতুন এপিসোড রেকর্ড করছি। মানে এটা মানে একটা অকল্পনীয় ব্যাপার, কিন্তু মানে প্রোক্রাস্টিনেশনের যে লেভেলে আর কি আমরা আমাদের কিছু কিছু পডকাস্ট ঐতিহাসিকভাবে কতদিন ধরে কম্পিউটার বন্দী হয়ে পড়ে আছে, 2 বছর, 3 বছর, 4 বছরও বোধহয় আছেন না। হ্যাঁ, 4 বছর তো বা 3 বছর তো হবেই। 3 বছর তো হবেই। সেখানে আমরা একটা জিনিস করার 2 সপ্তাহ পরে আরেকটা জিনিস করছি, তোমার প্রায় এক স্বপ্নের সামিল আর কি। একদম একদম। স্বপ্ন থেকেই মনে এলো, জোর করে টানা। না, বেসিক্যালি আজকে আমাদের লক্ষ্য কি, আজকে আমরা কি করব, আমাদের আজকে লক্ষ্য কি, আমরা কি করছি? আজকে আমরা আমরা স্বপ্নের কিছু বানাচ্ছি না আজকে। আমরা একটা স্বপ্নের একটা সুপার কিছু বানাবো, তাই জন্য একটা সুপারম্যান টি শার্ট, সুপারম্যান গ্লাসে জল খাচ্ছি। আরে, দুর্ধর্ষ প্রিপারেশন। না, বেসিক্যালি আমরা যেটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে আমরা একটা বাংলা ব্যান্ড সুপার গ্রুপ, এটা আমরা একটা বানানোর চেষ্টা করব। এবং যেটা করেছি আমরা সেটা হচ্ছে যে এই পডকাস্টটা এই মুহূর্তে হচ্ছে যে রেকর্ড হচ্ছে, আমরা নিজেদের মধ্যে কোনো ধরনের কোনো আলোচনা করিনি। যদি Correct, কোনো দুজনেরটা কোনো বায়াস নেই। কোনো বায়াস নেই, কোনো আলোচনা করিনি, কোনো যদি দুজনের মধ্যে প্রচুর মিলও হতে পারে, সম্পূর্ণ অমিলও হতে পারে। এবং দেখো, মূল কারণ এটা করার, হঠাৎ করে এই বাংলা ব্যান্ড সুপার গ্রুপ করার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা এই সুযোগটা পাবো নানা মিউজিশিয়ানসকে নিয়ে কথা বলার, একদম। পছন্দের মিউজিশিয়ানস নিয়ে কথা বলা, এটাই কারণ। ওই বাংলা ব্যান্ড যখন শুরু হয়েছিল, এবং এখনো ইন্টারভিউতে সবসময় বলা হয় যে এটা তৈরি করা হয়েছে সমস্ত সবাই সমান, মিউজিশিয়ানসদেরকে নিয়ে সেলিব্রেট করা। কিন্তু তাতেও আমি দেখেছি সব ব্যান্ডেই মূলত ভোকালিস্ট, দে আর দ্য ফ্রন্ট ব্যান্ড, দে আর টক, মানে তারাই মূলত কথা বলে। মানে মানে খুবই রিসেন্টলি, আমি নাম করব না, একজন বাংলা ব্যান্ডের মিউজিশিয়ান একটা ফেসবুক পোস্ট দিয়েছিল যে লিড ভোকালিস্টরা বিজনেস ক্লাসে ট্রাভেল করছে, বাকি ব্যান্ড মেম্বাররা ইকোনমি ক্লাসে। আমাদের ব্যান্ডে তা হয় না, আমরা সবাই এক ক্লাসে ট্রাভেল করি। আচ্ছা, ও, সেটা আমি জানতাম না। কিন্তু এক ক্লাসে মানে ট্রাভেল করলেও তুমি তো ফেসবুকে নেই। কোনো ধরনের কোনো এটা আজ কয়েকদিন আগেই হয়েছে যে আমার সাথে বন্ধু দেখা হচ্ছিল, আমি বলছিলাম যে, বলে, কোথায় তুমি, কোথায়? বললাম আমি তো আছি। কিন্তু কোথাও তো দেখতে পাই না। কোথাও মানে আমি কোনো সমাজ মাধ্যমে নেই। বললো ফেসবুকে নেই, এলাম না, ইনস্টাগ্রাম এলাম না। তাহলে তুমি কি করো? হ্যাঁ, আমরা মানে জীবনে কি করি? খাই, দাই, ঘুমোই, কাজ করি, সিনেমা দেখি, গল্প পড়ি। মানে কিন্তু রিল না করে কি করে, কি করে? সত্যি এটা একটা বড় সমস্যা। যে সমস্যাটা আর কি, কত বড় সংকট, সেই সংকটটা এখন আমি বুঝতে পারছি না, এটা দুঃখের বিষয়। যাই হোক, মোদ্দা কথা হচ্ছে আমি ক্লাসের ব্যাপারটা জানতাম না, কিন্তু ক্লাস হলেও আমি দেখেছি এমন অসংখ্য ইন্টারভিউ আছে যেখানে মিউজিশিয়ানসরা জাস্ট দাঁড়িয়ে আছে, বসে আছে, তাদের কোনো বক্তব্য, না না, পয়েন্ট অফ ভিউ নেই। খুবই খুবই বিখ্যাত বাংলা ব্যান্ডের কোনো একটা নাম বলে কাউকে যদি একটা মানে ক্যাজুয়াল লিসনারকে জিজ্ঞেস করা হয়, আচ্ছা এই ব্যান্ডে গিটার কে বাজায়, মানে ধরো কথার কথা, চন্দ্রবিন্দু বললে অনিন্দ্য চট্টোপাধ্যায়, উপল সেনগুপ্ত, চন্দ্রিল ভট্টাচার্য। বাকিদের নাম খুব কম লোকেই জানে, ক্যাজুয়াল লিসনার। আমি হুম, বলছি না যারা হুম। তুমি আমি, আমার তোমার মতো যারা গান নিয়ে একদম ইমার্স হয়ে আছি তারা নয়, যারা ক্যাজুয়াল লিসনার। একদমই তাই, তো এইটাই হচ্ছে লক্ষ্য, সেই জিনিসটা করার। তো আম, তো আমরা কিরম করে করতে পারি? আচ্ছা, আমি এখানে সত্যি কথা বলতে আমার কোনো রুল, আমরা যেহেতু আমরা কোনো আলোচনা করিনি, কিন্তু আমি বলতে পারি ব্যক্তিগতভাবে মূল যে রুলটা আমি ফলো করেছি তোমাকে এবার। আচ্ছা, আরেকটা জিনিসও আগে বলে দিই, সেটা হচ্ছে যে এটাও হতে পারে যে আমরা যখন আলোচনা করবো না চয়েসেসগুলো নিয়ে, তখন আমরা কিন্তু ইট ক্যান বি আ ডিবেট সেশন অ্যাজ ওয়েল। অফ মানে তুমি পরিষ্কার প্রশ্ন করতে পারো, আমি তোমার প্রশ্ন কেন, এবং পুরো ব্যাপারটা যদি ঠিকঠাক না দাঁড়ায় সে বিষয়ে আমরা কমেন্ট করতে পারি। আমার আবার কি হয়েছে, আমি এই কথাটা তুমি বললে সেদিন টেক্সট করে যে এরকম একটা আলোচনা করব,
আমি এরকম সুপার গ্রুপ তৈরি করতে গিয়ে একটা দুটো তিনটে চারটে সুপার গ্রুপ তৈরি করে ফেললাম, চার ধরনের ক্লাসিফিকেশন। ফার্স্টটা নিয়েই কথা বলবো, যদি হ্যাঁ, সময় থাকে বাকি তিনটে আমি শেষের দিকে উল্লেখ করতে পারি আর কি ক্লাসিফিকেশন করেছিলাম। ঠিক আছে, হ্যাঁ, এটাই মূল লক্ষ্য হচ্ছে এটাই যে আমরা একটা, যেহেতু অসংখ্য অনেক কিছু নিয়ে কথা বলার আছে, আমরা উই ক্যান ডু আর অনারেবল মেনশন, আমরা সেটা আমরা বলতে পারি যে কারেক্ট কারেক্ট। একেও ভাবা যেত, ওকেও ভাবা যেত, কিন্তু একেই ভাবা হয়েছে, তার মূল কারণ হচ্ছে এই, এরকম একটা মানে ফরম্যাটে করা যেতে পারে। বেসিক্যালি দুটো হবে, একটা তোমার গ্রুপ একটা আমার গ্রুপ। হ্যাঁ, তো আমার আমি একটাই মূলত নিয়ম ফলো করেছি, যে যাদেরকে বাছা হয়েছে তারা অ্যালাইভ অ্যান্ড অ্যাক্টিভ, এটা হচ্ছে মূল একটাই কারণ গৌতম চট্টোপাধ্যায়কে আমি রাখতে পারিনি আর কি, তো সং রাইটিং গৌতম চট্টোপাধ্যায় সবচেয়ে ইজিয়েস্ট অপশন, রাইট? হ্যাঁ, আর গ্রুপ রঞ্জন রঞ্জন ঘোষাল। ঘোষাল, জানি না, বিতর্কিত পয়েন্ট, ঠিক আছে, এটা আলাদা আলাদা টপিক। বা তাপস বাপি দাস হুম, সমর্থন। হ্যাঁ হ্যাঁ, হতেই পারতো। কচুদা, ঠিক আছে, মনোজিৎ দত্ত রাখা সম্ভব নয়, ডোয়াইট প্যাটিসন রাখা সম্ভব নয়, কিন্তু আমরা উই ক্যান টক অ্যাবাউট দেম, দেয়ার কন্ট্রিবিউশন। করে আমরা কথা বলা যেতেই পারে আর কি। গৌতম চট্টোপাধ্যায়কে নিয়ে আর নতুন করে কথা বলার কিছু নেই, এই চ্যানেলে 4 ঘন্টার পডকাস্ট আছে, সেটা যদি কেউ ধৈর্য ধরে শুনতে পারে। গৌতম স্মরণে বলে একটা ইটসেলফ 1.5 ঘন্টার এপিসোড আছে, যেখানে কিন্তু গৌতম চট্টোপাধ্যায়কে নিয়ে বাকি সকলে কথা বলেছেন। তো এবং তার আনরিলিজড গান ইত্যাদি আছে, তো নতুন করে আর কি বলবো, কিন্তু বাকিদেরকে নিয়ে অবশ্যই কথা বলা যেতে পারে। কেউ যদি সত্যিকারের মহিনের ঘোড়াগুলি ইতিহাস জানতে চায়, তার পৃথিবীতে দুটো সোর্স আছে। একটা হচ্ছে সাজ্জাদ হোসেনের লেখা বইটা মহিনের ঘোড়াগুলির গান, আর দ্বিতীয় হচ্ছে আমাদের পডকাস্ট। তার বাইরে এত ওয়েল রিসার্চ, প্রচুর অজানা তথ্য সমৃদ্ধ, একদম স্ট্রেট ফ্রম দ্য হর্সেস মাউথ আর কোথাও নেই ইন্টারনেটে। হ্যাঁ, এবং তাদের মধ্যে যেহেতু নেই এখন, অবাপিতা নেই, তো সেটা আর নতুন করে রিপ্রোডিউস করা সম্ভব নয়। তো আমরা খুব লাকিলি আমরা সামহাউ লাইক উই গট ইন টু দ্য রাইট প্লেস এট দ্য রাইট টাইম, এটা আমাদের কাছে চলে এসছে। তাই জন্য এই পডকাস্টে জানি না বিশুদা দেখবেন কিনা, বিশুদাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সাহায্য করার জন্য। অবশ্যই অবশ্যই অবশ্যই, ওই পডকাস্টটা আলাদা করে, পডকাস্টটা কিরকম করে তৈরি হয়েছিল সেটার একটা আলাদা গল্প হতে পারে কেউ বলো। আরেকদিন আচ্ছা, বিশুদা যদি চলতে থাকে তাহলে হবে। তাহলে হবে। আচ্ছা, এটা ছাড়া আর একটা নিয়ম আমি ভেবেছি, ওটা নিয়ম নয়, নিজের মনে মনে ভেবেছি, কিন্তু এইটা আর একটা বড় তর্ক হতে পারে, তো আমি এই আগেই তোমার এটা বলে দিচ্ছি, কারণ এটা নিয়ে তুমি আমায় প্রশ্ন করতে পারো, আমি উত্তর দিতে পারি, আমি হয়তো তোমার সাথে এগ্রিও করতে পারি। আমি চেষ্টা করেছি এমন একটা ব্যান্ড তৈরি করার যেটা প্রথম দিনই না ভেঙে যায়, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ, আমিও সেটা মাথায় রেখেছি, মানে ওরম ভাবে নিয়ম ভেবে রাখিনি, কিন্তু হ্যাঁ, আহ, মানে ওটার আলোচনার বিষয় হতে পারে যে এটা কি আদপেই থাকবে, মানে এরকম রাখা হলো। আর আমি কিন্তু আবার কি করেছি, একদম প্রচন্ড অবভিয়াস লোকেদেরও অনেক সময় চয়েস করিনি। হুম 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 কারণ তাহলে তো হয়ে গেল, তাহলে আর বিতর্ক বা আলোচনার জায়গা এলো কোথায়? হুম মানে ধরো, কে ভালো নাটক রেখে আমি যদি উইলিয়াম শেক্সপিয়ার বলে দিই বা ব্রেক্ট বলে দিই, তাহলে তার নেই লড়াই। হুম হুম এই হুম জায়গায় যদি বলি গিরিশ কার্নার, তাহলে একটা আলোচনার জায়গা আছে। আলোচনার জায়গা আসবে। ঠিক আছে, চলো আমরা শুরু করি, আমরা তাহলে সেকশন ওয়াইজ যাই। আমরা কিভাবে করবে, রিদম সেকশন তুমি প্রথমে বলো, তারপর আমি বলছি। আমরা তাহলে প্রথমে প্রথমে সবচেয়ে সবচেয়ে আমি উপেক্ষিত সেকশন দিয়ে শুরু করতে চাই। বাংলা ব্যান্ডের ইতিহাসে খুব কমই হাতে গোনা দু চারজন জানে যে একটা চার স্ট্রিং এর একটা বেশ বড় ধরনের একটা গিটার নিয়ে কিছু লোক স্টেজের একধারে চুপচাপ বাজিয়ে যাচ্ছে বা চুল ঝাঁকাচ্ছে বা কিছু একটা করছে, ব্যাকিং ভোকাল দিচ্ছে। তারা কে? কেউ আজ পর্যন্ত, আমি আমেরিকায় বহু জায়গায় শো করেছি, কেউ ব্যাশ বলে, কেউ বাস বলে, হ্যাঁ, কেউই বেস কথাটা উচ্চারণ করতে পারে না বাঙালিরা। এই বেস গিটার সেকশনটা দিয়েই শুরু করা যাক, কারণ দেখো দুজনেই আমরা বেস বাজাই, তো বেস গিটার সেকশন। এবার বাংলা ব্যান্ডের ইতিহাসে তাবড় তাবড় বেস গিটারিস্ট আছে। আহ, আমি একজনের নাম বলতে চাই যাকে আমি আমার লিস্টে রাখিনি, কারণ উনি বেস গিটারটাকে নিয়ে একটা অন্য লেভেলে চলে গেছেন অ্যাজ এ সোলোইস্ট। সেই জন্য বাম্পিদাকে আমি এই লিস্টে রাখতে পারিনি, কারণ উনি আর বেস গিটারে আবদ্ধ নেই, উনি একটা অন্য মার্গের মিউজিশিয়ান হয়ে গেছে। কিন্তু আমি চাই একটা ব্যান্ড
যেখানে একটা ব্যান্ডের রক ফ্লেভার এবং আহ, একসাথে একটা দুর্দান্ত সাউন্ডস্কেপ তৈরি করতে পারে এমন এমন একজন বেসিস্ট। তো আমার চয়েস হচ্ছে সন্দীপ রায় ইন বেস। সন্দীপ ক্যাকটাসে বাজাতো, ক্যাকটাসের আগে পটাদার একটা ব্যান্ড ছিল কলকাতা, কলকাতাতেও বেস বাজাতো। আহ, সন্দীপের বেস প্লেয়িং ক্যাকটাসের মেলোডিক রক ফেস রাজার রাজাতেও যেমন সোচ্চার, আবার তুচ্ছ যেটা কাইন্ড অফ আ গ্রাঞ্জ ফেজ অফ ক্যাকটাস সেটাতেও খুবই সোচ্চার বেস লাইন। তো আমার চয়েস আমার সুপার গ্রুপে বাংলা ব্যান্ডে বেস গিটারিস্ট সন্দীপ রায়। দুর্দান্ত। তারপর প্রথম থেকেই মানে একদম মানে বোঝাই যাচ্ছে যে আমরা আলোচনা করিনি। তার কারণ হচ্ছে আমি বেসে বাম্পিদাকেই রেখেছি। তার কারণ হচ্ছে এটাই, সেটা পুরো যখন গ্রুপটা নিয়ে ফাইনালি আলোচনা করবে এবং ফাইনালি আমাদের গ্রুপটা দাঁড়াবে, তখন আমি যখন সুপার গ্রুপ বলছি তখন সুপার গ্রুপের ডেফিনেশন হিসাবে, সংজ্ঞা হিসাবে আমি এটা রেখেছি যে কতটা বেশি গ্রুপটা ভার্সেটাইল হবে, কত রকমের সাউন্ড প্রডিউস করতে পারবে। এটা আমার একটা লক্ষ্য আর কি, যে কতটা বিস্তার হবে পুরো সাউন্ডটা, সাউন্ডস্কেপটা কোনো একটা নির্দিষ্ট সাউন্ডস্কেপে যাতে না থাকে। তো সেইটা এই মুহূর্তে আবার বলছি, আমি যেহেতু অ্যাক্টিভ, মানে লিউ হিল্ট অ্যাক্টিভ, উনি এখনো বাজান কিন্তু অনেকটাই বয়স হয়ে গেছে। তো আমার ফার্স্ট চয়েস যে মানে হচ্ছে লিউ হিল্ট। এবার লিউ হিল্ট সম্বন্ধে একটুখানি তুমি সবাইকে একটু বলতে পারো। না, লু হিল তো একজন মানে লেজেন্ডারি বেস গিটারিস্ট। তো আমি তাই জন্য যখন করছিলাম, আমি বাংলা ব্যান্ডের লিস্টটা করার পর আমি ভাগ করে একটা পার্ক স্ট্রিট আচ্ছা। তো বানিয়েছিলাম। হুম। সেখানে অবশ্যই লু হিল্ট আছেন বেসে। হ্যাঁ। কেন পার্ক স্ট্রিটের সুপার গ্রুপ বানাতে গেলে ওনাকে, ওনার সঙ্গে ক্লোজ ফাইট ছিলেন আরেকজন ভদ্রলোকের আমার লিস্টে, জ্ঞান সিং, যাকে হয়তো অনেকেই জানেন না। স্কিনি অ্যালি বলে একটা ব্যান্ড ছিল যেখানে বাজাতেন। লু হিল্ট একজন অসাধারণ বেস গিটার প্লেয়ার, হাইতে বাজিয়েছেন হয়তো উনি কিছুদিন, তারপর হাইতে, পকেটে হাই ছিল। সম্বন্ধে একটা ছোট্ট কথা বলে দিই, সেটা হচ্ছে হাই মানে যেটা কিনা লিউ হেল্ড, দিলীপ বালাকৃষ্ণন, তারপর নন্দন বাগচি, ওদের যে ব্যান্ডটা, স্পটিফাইতে ওদের অ্যালবামটা চলে এসছে। বাহ। দ্যাটস অ্যান অ্যামেজিং থিং। আমাদের আমাদের কমন বন্ধু রাজকুমারের একটা হাইয়ের গান কভার করা ইউটিউবে আছে, খুবই সুন্দর গান। কি সং, হ্যাঁ 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 হ্যাঁ। ওইটাই, ওই অ্যালবামটা এই মুহূর্তে স্পটিফাইতে এসেছে, দুর্দান্ত ব্যাপার। নয়তো আমি বহুদিন ধরে সাউন্ড ক্লাউডে একটা খুব ভালো রেকর্ডিং নয় সেখানে ছিল। কারণ এটা সকলেই বলে যে দিলীপ বালাকৃষ্ণন মানে সং রাইটিং স্কিল খুবই ভালো, মানে খুব খুব ভালো, মানে ওই সময়। তুমি কি ওই বইয়ের নামটা মেনশন করবে যেটা লোকেরা পড়তে পারে অ্যাবাউট দ্যাট পিরিয়ড অফ ইন্ডিয়া বলো আমার। অ্যান্ড মিউজিক? তুমি আমাকে বইটার নামটা বলেছিলে, আমি পড়েওছি কিন্তু আমার নামটা মনে পড়ছে। তুমি বলো, আমি বইটার নামটা কি। শান্তনু রায়চৌধুরী বোধহয় ওনার বই ছিল। আম, হ্যাঁ, বইটার নামটা এই মুহূর্তে আমারও মনে পড়ছে না। তো ওটাতে একটা হাইয়ের ওপর চ্যাপ্টার আছে, কিন্তু যাই হোক, মোদ্দা কথা হচ্ছে মানে ইনক্রেডিবল বেসিস্ট, অসম্ভব রকমের ভ্যারিয়েশন। কিন্তু যেহেতু ওনাকে ওনার পরে আমি ভাবছিলাম যে এমন কাকে বাছা যায় যিনি কিনা এই ওয়াইড রেঞ্জ অফ সাউন্ডটাকে কভার করতে পারেন, তো সেখানে আমার বাম্পিদার কথা মনে হয়েছে। বইটার নাম হচ্ছে ইন্ডিয়া সাইকাডেলিক, হ্যাঁ, কারেক্ট। দ্য স্টোরি অফ রক জেনারেশন। আমরা এই বইটা নিয়ে একদিন আলাদা করে আলোচনা করতে পারি এখানে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, দেখি। এটা দুর্দান্ত বই। এটা কার লেখা একটু বলে দাও। এটা হচ্ছে সিদ্ধার্থ ভাটিয়া। সিদ্ধার্থ ভাটিয়া। সিদ্ধার্থ ভাটিয়া। তুমি শান্তনু বাবুর যে বইটা বলছো সেটা তো দারুণ, সেটাও নিয়ে একদিন কথা বলা যাক। যাক, ওগুলো হ্যাঁ, ওটা নিয়ে কথা এখন ওটা তো একটা হাইয়ের ওপর চ্যাপ্টার রয়েছে। যাই হোক, তো বেসিস্ট দাঁড়ালো বাম্পিদা আমার কাছে। আমার বাম্পিদার যেটা মনে হয়, বাম্পিদা ইজ আ গ্রেট টিম পার্সন। বাম্পিদা অনেকটা এখন অবস্থা কি হয়ে গেছে তো, ভিক্টর উটান টাইপের অবস্থা। এত ভালো বেস বাজান, এত দুর্দান্ত বেস নিয়ে এক্সপ্লোর করতে পারে যে মাঝে মাঝে বাম্পিদা একটা সহজ একটা ব্যান্ডে মনে হবে বাম্পিদাকে ডাকবো। বাম্পিদা তো একদম। দারুণ বাজায়। ভিক্টর কিন্তু উটান। যেহেতু যেহেতু ব্যান্ডটা সহজ নয়, সুপার, সেজন্যই বাম্পিদাকে রাখা। এবং আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আরেকটা ব্যাপার তুমি যেটা বললে, প্র্যাকটিসিং মিউজিশিয়ান ইন ব্যান্ডস। কারণ ওই লক্ষ্মী ছাড়াতেও দেখি বাজার, ঠিক আছে, অনেকগুলো ছোট ছোট বিভিন্ন ধরনের কম্বাইন্ড গ্রুপ এখন হয় না। বাজাতো
কোনো কোনো শো এখনো হয়তো, হ্যাঁ হ্যাঁ, না বা না, কোনো এখন কোনো সংকেত সংকেত ফিরে এসছে। না, সংকেত ফিরে এসছে, কিন্তু এখনো বোধহয় কিছু কিছু শোতে ইফ হি ইজ নট অ্যাভেলেবেল মানে হি গোজ অ্যান্ড প্লেস, প্লাস এরকম মানে এখনো মানে বাংলা ব্যান্ডের সাথে খুব স্ট্রংলি যুক্ত। বাম্পিদা তো আমার দেখা প্রথম তাক লাগানো বেসিস বাম্পিদা, মানে মারিওর মিউজিক টিউজিক বেসে গল্ফ গ্রিনে আমি বাম্পিদাকে বাজাতে শুনেছি। আমি যখন আমার বন্ধুরা অমিত দত্তর কাছে গিটার শিখতো আমি যেতাম, ওখানে আফটার গিটার শেখানো একটা লাস্টে সেশন হতো যেখানে বাম্পিদা বেস বাজাচ্ছে, অমিত দা গিটার বাজাচ্ছে, দৈপায়ন ড্রামস, একটা অদ্ভুত জ্যাম হতো। বাম্পিদা আমার আইডল, কিন্তু আমার মনে হচ্ছে সন্দীপের মতো পাওয়ারফুল বেস গিটারিস্ট বাংলা ব্যান্ডে কম এসছে। ইভেন তুমি নিষ্ক্রমণ অ্যালবামটা যদি শুনে থাকো, রূপম ইসলামের একক, সেটাও বেস সন্দীপ। ব্লা 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 অব্দি বোধহয় সন্দীপ বাজিয়ে এসেছিল। আমরা একটা আলাদা যদি কখনো সুযোগ হয় করবো অ্যাবাউট লাইভ মিউজিশিয়ানস, লাইভ শো, সেটাও একটা অভিজ্ঞতা দেখা সঞ্জীবদার, মানে হ্যাঁ, খুব। সন্দীপ এখন তো ইউএসএ থাকে, চার্লসটনে থাকে। ওখানে ও যেরকম একটা কুইন কাভার ব্যান্ডে বাজাতে পারে, একটা টুল কাভার ব্যান্ডে বাজাতে পারে, একটা ধরো অল্টারনেটিভ অ্যাম্বিয়েন্ট সাউন্ড কাভার ব্যান্ডেও বাজায়। তো হি ইজ এ ইনক্রেডিবল মিউজিশিয়ান। আমি বাম্পিদা ভেবেছিলাম, তা বললাম না, সন্দীপ রায়ের নামটা মেনশন হয় না বাংলা ব্যান্ডের বেসিসে। যেমনি ধরো আমি, যেহেতু আমাদের দুজনের আলোচনা না করেও ছিল যে আমরা অ্যাক্টিভ এবং জীবিত মিউজিশিয়ানদের চয়েস করছি, তাই জন্য দুটো নাম বাদ পড়েছে আমার থেকে। একটা হচ্ছে চন্দ্রমৌলি বা চন্দ্রদা, আর আরেকটা হচ্ছে ডোয়াইট প্যাটিসন। এরা দুজনেই কেউ এখন বেঁচে নেই, কিন্তু এরা দুজনও অনবদ্য বেসিস্ট এবং এদের কন্ট্রিবিউশন ভোলার মতো নয়। বাট ডুয়াইট প্যাটিসন আমি বলবো যে মানে কমপ্লিট সেপারেট লিগ অফ হিজ ওন, মানে ওই অ্যালবামটা পথ গেছে দেখলে অ্যালবাম প্রত্যেকটা মানে ওরা ইভেন, আমি কদিন আগে একটা বনি চক্রবর্তীর একটা ইন্টারভিউ শুনছিলাম, আমি জানি তুমি শুনেছো নাকি। হ্যাঁ, বৃদ্ধায়নের পডকাস্টটা। ঠিক। তো ওটাতে মণি চক্রবর্তী বলছিলেন যে প্রথম যখন রহমানকে স্ক্র্যাচ শোনাতে নিয়ে যাওয়ার জন্য পদ গেছে বেকিরই বোধহয় একটা সিডি বা কিছু নিয়ে যাওয়া হয়েছিল, তো শুনে প্রথম রিয়াকশন ছিল বেসটাকে বাজিয়েছে। তুমি দেখো না, পথ গেছে বেকের একটা খুব আন্ডার রেটেড গান হচ্ছে এলোমেলো হাওয়া, ওটা জাস্ট ইনস্ট্রুমেন্টাল, কি সাংঘাতিক ইনস্ট্রুমেন্টাল ওটা। আর ইভেন পৃথিবীতে বেস সোলোটা কি টেস্টফুল, কিন্তু কি সুন্দর প্রিলুড, একটা হালকা বেস সোলো, একবারও তোমার মনে হবে না তুমি বেস সোলো শুনছো। ঘুম ভাঙে, ওহ, ঘুম ভাঙে। কাছে এই এসো করতে গেলে একটা বেস পথ হলো। গেছে বেকের ওপরই একটা এপিসোড হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, মানে ইনক্রেডিবল ইনক্রেডিবল ঠিক মিউজিশিয়ান। আছে, তো আমাদের বেস সর্টেড, তোমার হচ্ছে বাম্পিদা, আমার হচ্ছে সন্দীপ। এবার এবার রিদম সেকশন। তুমি ড্রামস বলো। হ্যাঁ, রিদম সেকশন বলছি এবার, কেন বাম্পিদা এবার সেটা আরেকটু বেশি করে বোঝা যাবে। রিদম সেকশন, এবার রিদম সেকশনটা নিয়ে আমি প্রচুর মানে এখনো আমি শিওর নই, তো আমার একটা অপশন এ অপশন বি রয়েছে। তো আমার অপশন এ হচ্ছে, এবং এগেন দ্য আইডিয়া হচ্ছে যে ওয়াইড রেঞ্জ অফ সাউন্ড স্কেপ হবে, সেই জন্য এবার অবশ্যই আমি কচুদাকে তো ভাবতে পারি না, কারণ উনি নেই। তো আই ওয়াজ থিঙ্কিং কেউ একজন ওরকম, ঠিক আছে। তো ওই জন্যই ভাবছিলাম যে দেবপ্রতিম বক্সী, ঠিক আছে, অন পারকাশন, অ্যান্ড দেন আ পাওয়ার ড্রামার লাইক তন্ময়, তো ইটস আ কম্বিনেশন অফ দ্যাট। তো আমি ভাবছিলাম যে এটা যদি হয়, তো আমার এটা হচ্ছে আমার অপশন এ, ঠিক আছে, এটা ক্লিয়ার। তো অপশন মানে টুকাই তো হচ্ছে মানে দেবপ্রতিম বক্সী তোমার হ্যাঁ, কচুদার ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড স্টুডেন্টস। মানে সে অঞ্জন দত্তর সঙ্গেই বাজাক বা ওরিয়েন্ট এক্সপ্রেসেই বাজাক, হি প্লেস বিউটিফুল। আমি ওর নাম ভেবেছিলাম যদি আমি একটা অল্টারনেট ফোক ব্যান্ড লিস্ট বানাতাম, হ্যাঁ, তাহলে হি উড হ্যাভ ফিট ইন। তাহলে আমার তাহলে রিদম সেকশনটা যদি ভাবা যায় সেটা হচ্ছে দেবপ্রতিম বক্সী অন পারকাশন, তার সাথে একটা পাওয়ার ড্রামিং এর জন্য তন্ময় ফসেলস যে বাজায়, এবং বাম্পিদা। তাহলে এই রিদম সেকশনটা দিয়ে মানে ইউ ক্যান ডু আ লট। হ্যাঁ, ইটস ইন্টারেস্টিং, ইটস ভেরি এবার ইন্টারেস্টিং। এবার এটা থেকে যদি আমাকে যদি তুই বলে যাও না একজন ড্রামার বা, তাহলে সেক্ষেত্রে যেহেতু এতটা ম্যাচিওর্ড একটা সাউন্ড হ্যান্ডেল করতে হবে, আমি ভেবেছিলাম যে গাবো গৌরব চট্টোপাধ্যায়, কারণ ও ফিউশনেও বাজাচ্ছে, ঠিক আছে, রক সাউন্ড লক্ষ্মী ছাড়া অল টাইম ফেভারিট ব্যান্ড, ঠিক আছে, এবং ইনক্রেডিবল সং রাইটার,
প্রচন্ড ভালো টিম ম্যান, ঠিক আছে। তো আমার ওনার পরিচয় তো নেই, কিন্তু ইন্টারভিউ দেখেছি, অসম্ভব ভালো মানুষ বলে মনে হয়। তো তোমার সব, পরিচয় হলে খুব ভালো লাগবে, ইটস এ গ্রেট গুড হিউম্যান বিং। হ্যাঁ, তো সেটাও মনে হয়েছে। তো সেটা ছিল এবার, কিন্তু যেহেতু আমি অপশানেতে এই কারণে স্টিক করছি, কারণ তাতে আমি আই ক্যান অলসো গো টু ল্যাটিনো, ঠিক আছে, আই ক্যান অলসো গো টু পিওর রক, আই ক্যান গো টু জ্যাজ অ্যান্ড এভরিথিং। তো আমারই ব্যাপারটা আমি হলো। বাংলা রক ব্যান্ড তৈরি করছি, এবার হুম। আমারও ড্রাম নিয়ে আমি আকাশ পাতাল ভেবেছি, মানে এত ড্রামার আর প্রত্যেকেই এত ভালো। এবং ভাবতে ভাবতে আমি ভাবলাম, যেই লোকটার প্রথম দিকে ড্রাম বাজানো ইন্ডিভিজুয়াল অ্যালবাম প্লাস মহিনের ঘোড়াগুলির সিরিজের অ্যালবামে যার ড্রামিং শুনে বড় হয়েছি, বাম্পি দাদেরই কন্টেম্পোরারি কলিগ, আমি চিরদীপ লাহিড়ীকে রেখেছি। চিরদা, চিরদীপ লাহিড়ী ইজ অ্যান এক্সিলেন্ট ড্রামার। চিরদাও নানান প্রজেক্টে বাজিয়েছে, ক্রসউইন্ডসে বহুদিন বাজিয়েছে, ইভেন ডিউরিং ক্রসউইন্ডস ফোক এরা, ক্রসউইন্ডস পথ গেছে এরে বেঁকে এরা, পৃথিবীটা নাকি ছোট হতে যারা শুনেছে চিরদার ড্রামিং। হি ইজ আ ভেরি এক্সপিরিয়েন্স ড্রামার। চিরদা বাংলা ব্যান্ডের সিনে এখন কতটা বাজান আমি জানি না। তাছাড়া আরেকটা ড্রামার যাকে আমি ভেবেছিলাম রাখবো, খুবই একটা র্যাডিক্যাল চয়েস, বাট আমার মনে হয়েছিল হি ইজ আ ভেরি গুড আন্ডার রেটেড ড্রামার, যাকে নিয়ে খুব কথা হয় না। সে হচ্ছে অর্ণব তবলা দাশগুপ্ত। অর্ণব ইজ আ ভেরি গুড ড্রামার, পৃথিবীতে দুর্দান্ত ড্রামিং করেছে পৃথিবীর অ্যালবামগুলোতে, প্রথম তিনটে অ্যালবাম, প্লাস ক্যাকটাসে এখন হি ইজ ড্রামিং রিয়েলি গুড। মানে একটা সন্দীপ আর অর্ণব একটা গুড কম্বিনেশন হতে পারে। তো আমি দোনামোনায় আছি, চিরদা না অর্ণব, জাস্ট একটু ইয়াং পাওয়ার ড্রামার, আমি তাহলে অর্ণবেই সেটেল করবো, অর্ণব তবলা দাশগুপ্ত। নাইস, নাইস। না না, একদম আর কোনো বক্তব্য নেই, আই থিঙ্ক টোটালি এগ্রি আমাদের উইথ ইউ। আমাদের হ্যাঁ, এখনো মিলছে না, এটা কিন্তু দারুণ হচ্ছে, আমার হ্যাঁ, গিটারে এসে মিলে যেতে পারে। হ্যাঁ। এবার প্রশ্ন হচ্ছে, গিটারের আগে একটা তুমি তুমি কি কিবোর্ড রেখেছো? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, আমার কিন্তু কিবোর্ড নেই, তো তুমি কিবোর্ড নিয়ে কথা বলো। হ্যাঁ, আমি কিবোর্ড রাখলাম কারণ তুমি যদি ভেবে দেখো, লেট 90s এর বাংলা ব্যান্ডে দেয়ার হ্যাজ বিন কিবোর্ড প্লেয়ার্স। দেয়ার ওয়াজ রাজ নারায়ণ দেব, উনি বাজাতেন পরশ পাথরে। ফসিলসের ফার্স্ট অ্যালবামে ক্রেডিটেড কিবোর্ড বাজিয়েছে ইন্দ্রজিৎ দে। হ্যাঁ, ক্যাকটাসে কিবোর্ড ছিল। তো আমি একটা কিবোর্ড, এবং চন্দ্রবিন্দুতে কিবোর্ড এখনো আছে, আমি একটা কিবোর্ড প্লেয়ার রেখেছি। আমার মনে হয়েছে যে ইনিও একজন একটা দারুণ মিউজিশিয়ান, যার সম্বন্ধে খুব কথা বলা হয় না। আমরা একটা পডকাস্ট কাইন্ড অফ একটা আর্কাইভিং কলকাতার ওই সময়কার মিউজিশিয়ান, এখন ইনি থাকেন বার্লিনে, কনিষ্ক সরকার। আমার কিবোর্ড হচ্ছে কনিষ্ক সরকার, কেন বাংলা গানে মাঝে মাঝে এরকম একটা অদ্ভুত একটা ইনস্ট্রুমেন্ট দরকার। কেন অনেকটাই গ্ল্যাম রক, 80s রক, আর্লি 90s রক থেকে বাংলা ব্যান্ডগুলো ইনফ্লুয়েন্স ছিল। তাই জন্য পিঙ্কি দাওয়া কনিষ্ক সরকারকে আমি কিবোর্ডে রেখেছি। রিসেন্টলি তুমি আমার মনে হয় এটা একটা গুড সেগাওয়ে কথা বলার জন্য, হুম। যে ওদের যে অ্যালবামটা নতুন এলো নিরুদ্দেশের সাথে কথোপকথন, ওহ, খুব বেশি লোকজন বোধহয় শোনেনি, রাইট, অ্যালবামটা। তো একদম। সেটা নিয়ে তুমি কথা বলতে পারো, আর এটা খুব ইন্টারেস্টিং ফেসবুক পেজও আছে ওর। হ্যাঁ, নিরুদ্দেশের সম্পর্কে কথোপকথন অ্যালবামে যারা একদম আর্লি ক্যাকটাসের যে ফার্স্ট অ্যালবামটা যারা শুনেছে, সেখানে গান লিখেছিলেন, গেয়েছিলেন এমন একজন মানুষ হচ্ছেন রাজেশ লাহিড়ী, যিনি ক্যাকটাসের আর্লি ভোকালিস্ট অ্যালং উইথ সিধুদা, সিদ্ধার্থ শঙ্কর রায়। রাজেশ দা আর সিধুদা ক্যাকটাসের মেন দুটো ভোকাল ছিল। আমার মনে হয় ফার্স্ট রাজেশ, অ্যালবাম, প্রাইমারিলি ফার্স্ট অ্যালবামের যত ব্যালেন্স গুলো মোস্টলি, হ্যাঁ। ওই যে তোমার কথা ছিল, এগুলো রাজেশ দার গাওয়া। কনিষ্কদার এটা নিরুদ্দেশের সঙ্গে কথোপকথনে অ্যারেঞ্জমেন্ট, আমি থার্ড নামটা ভুলে যাচ্ছি, উনি যিনি গান লিখতেন। অভিজিৎ। হুম। কারেক্ট, কারেক্ট। তো এইটা যারা বাংলা ব্যান্ডের ইতিহাস ক্যাকটাসের বৃষ্টি 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 উমা। বৃষ্টি হ্যাঁ, উমা এগুলো হ্যাঁ। জানতে চায়, তারা দে শুড গো টু নিরুদ্দেশের সঙ্গে কথোপকথন, লিসেন টু দ্য অ্যালবাম, লিসেন টু দোজ সং। আর রাজেশ দা খুব সুন্দর
পুরনো পুরনো ছবি দিয়ে না ক্রনিকল করেছে আর্লি ডেজ অফ ক্যাকটাস, বিফোর দে হ্যাড দেয়ার ফার্স্ট অ্যালবাম রিলিজ আর ব্রেক থ্রু হওয়ার আগে। আর এই অ্যালবামটা স্পটিফাইতে আছে, কিন্তু আরেকটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে ওদের যে ইউটিউব চ্যানেলটা, যেটার নামও নিরুদ্দেশের সাথে কথোপকথন বা নিরুদ্দেশের সঙ্গে কথোপকথন, খুঁজে পাওয়া যাবে। ওই ইউটিউব চ্যানেলে ওদের ফার্স্ট স্ক্র্যাচগুলো রাখা রয়েছে, ক্যাকটাসের প্রথম অ্যালবামের একদম ইনিশিয়াল ভার্সন অফ স্ক্র্যাচেস, যেগুলোতে কিনা গিটার অনেকেই অন্যান্য লোকজনরা বাজিয়েছেন, বা মিউজিশিয়ানস ওয়ার ডিফারেন্ট অ্যান্ড অল, রাইট? ক্যাকটাসের অরিজিনাল লাইন আপের একটা ইন্টারভিউর একটা এক্সার্প্ট আছে বাংলা রক ম্যাগাজিনের ইউটিউব চ্যানেলে। আমি রিকোয়েস্ট করব বাংলা রক ম্যাগাজিনের কেউ যদি শোনেন ওই ইন্টারভিউটা একবার রিলিজ করবেন, কেন ইন্টারভিউটা এই যে কোল্ড ওপেনেই শেষ হয়ে যায়, আর বাকি ইন্টারভিউটা কোনোদিন কেউ আমরা দেখতে পাইনি। সেখানে শুভায়ুন দা, সঞ্জয় দা, রাজেশ দা, সিধু দা সবাই আছে, এভরিবডি ইজ প্রেজেন্ট। অ্যাবসলিউটলি। আচ্ছা, তাহলে তোমার কিজ চলে গেল। আমি মেন রিজন কিজ রাখিনি এই কারণে, কারণ যেহেতু আমি অলরেডি দুজন রিদম সেকশনে দুজন, ঠিক আছে, দ্যাটস আ গুড গুড গিভ অ্যান্ড টেক। তুমি এরপরে আসছি আমার গিটার প্লেয়ারও দুজন। ওই আমারও ওই guitar জন্য, player হ্যাঁ, ওই জন্য আমার মনে হচ্ছিল ব্যান্ডটা অনেক বড় হয়ে যাচ্ছে, ওই জন্য। এবং আমার মনে হয়েছিল যে সাউন্ডটা কভার হয়ে যাবে। তো আচ্ছা, আমার দুজন গিটার প্লেয়ার, আমি তো গিটার প্লেয়ারটা বলি এবার তাহলে। বল বল বল। ঠিক আছে, তো আমার গিটার প্লেয়ার আবার ওরকম ওয়াইড রেঞ্জ অফ সাউন্ড কভার করার জন্য প্রথমজন হয়, এটা মিলে যাওয়ার সুযোগ আছে। নট অনলি গিটার প্লেয়ার, সিঙ্গার, সং রাইটার, ওভারঅল মিউজিশিয়ান, ওয়ান অফ দ্য বেস্ট মিউজিশিয়ান, নীল মুখার্জি। এবং মানে নীল মুখার্জি কম্পোজিশনের ক্ষমতা, তার ভাবনা চিন্তা, তার ফিলোসফি, সব কিছুরই একটা বিশাল বিশাল আমরা বড় ফ্যান। বিগ ফ্যান। বিগ ফ্যান। আমাদের আবার একটা ওই প্রোক্রাস্টিনেশনের মতো একটা ইন্টারভিউ, যেটা কিনা আমরা কোনো কালে হয়তো বার করতে পারবো আর কি, রাখা রয়েছে নীলদার সাথে কথা বলা। সেটাতে নীলদা ফিলোসফি নিয়ে যেভাবে কথা বলেছেন, ঠিক আছে, যে প্রত্যেকটা মুহূর্তে যদি দেখা যায় যে উনি একটা উচ্চতায় গেছেন যেখানে কিনা লোকে বলবে যে আমি এটাই করবো, দিস ইজ দিস, সেই মুহূর্তে ছেড়ে পরেরটা, সেখান থেকে ছেড়ে পরেরটা, এই যে একটা অদ্ভুত অন্বেষণ ফর ব্রিলিয়েন্স, সেইটা তো। এবং আরেকটা ব্যাপার সেটা হচ্ছে নট অনলি গিটার প্লেয়ার, সং রাইটার। মানে এটাও ভাবতে হবে যে আলটিমেটলি এই যে সুপার গ্রুপটা হবে, গানও তো লিখতে হবে মানুষকে। তো অসম্ভব স্ট্রং সং রাইটার, কমপ্লিটলি অ্যাড নাইলন স্ট্রিং দিয়ে একটা ডিফারেন্ট ডাইমেনশনস টু দ্য সাউন্ড। এবার নীলদার সাথে আরেকজন যে গিটার প্লেয়ার, সেখানে আমি আমি অমিত দাকে রাখিনি। আমি আগে বলে রাখছি, আমি রাখিনি অমিত দত্তকে এই কারণেই, কারণ আমার মনে হয়েছিল অমিত দত্তকে রাখলে হয়তো বিকজ অফ হিস সিনিয়রিটি। আমি ওটাও চেষ্টা করেছি ব্যান্ডের একটা এজ গ্রুপ দিয়ে বলো, বা বা এক্সপিরিয়েন্সের দিক দিয়ে বলো, বয়সের দিক সব কিছু দিয়ে একটা ব্যালেন্সও থাকে, যাতে ইটস নট ড্রিভেন। অবশ্যই মানে এটা অনেকে হয়তো বলবে না উনি তো অসম্ভব বড় টিম ম্যান অ্যান্ড এভরিথিং, কিন্তু দ্যাট ইজ ট্রু। বাট স্টিল নীলদাকে কমপ্লিমেন্ট করার জন্য আমি রেখেছি যে অ্যালানকে। তো অ্যালান ফ্রম ফসেলস, সো, এবং ইনক্রেডিবল গিটারিস্ট, অসম্ভব ভালো লোক, বা ওরম অত ভেরি গিভিং ব্যান্ড মেম্বার। আমি শুধু এটুকুই বলবো, আমি খুব বেশি এটাতে যাচ্ছি না। ভেরি গুড কম্পোজার অলসো। ভেরি গুড কম্পোজার, এবং সব থেকে বড় কথা ভেরি সিকিউরড অ্যান্ড গিভিং ব্যান্ড মেম্বার। হ্যাঁ, তো সেটা যারা নিয়মিত অনুষ্ঠান দেখেছি, আমরা ইন্টারাক্ট করেছি, সবকিছুর খোঁজ খবর রাখি, উই আন্ডারস্ট্যান্ড লাইক হোয়াট আই এম টকিং অ্যাবাউট, ইনক্রেডিবল হিউম্যান বিং। তো সেই জন্যই তো অ্যালান দা এবং নীলদা। আমার আর তোমার গিটারটা প্রায় মিলে যেত পুরোটাই, কিন্তু আমি বসে বসে ভাবলাম, আমি বললাম নীলদার মতোই আরেকজন ভদ্রলোক আছে যার নাম যদি একটা সুপার গ্রুপে মেনশন না করি, তাহলে আমার ওই ইয়াং এজে কনসার্ট দেখা, গান শোনা, তাকে, কারণ নীলদাকে কিন্তু স্টেজে কোনোদিন দেখিনি, কিন্তু এই ভদ্রলোক ছিল, যদি পৃথিবীটা নাকি ছোট হতে গানটায় দুটো সোলো আছে, একটাকে রামায়ণ যদি বলি আর একটা মহাভারত, দুটো মহাকাব্য, দুটোই দুর্দান্ত, দুটোই ইম্পর্টেন্ট। এই তৃতীয় মহাকাব্যটা যিনি লিখেছেন বিক্রমজিৎ ব্যানার্জি বা টুকিদা হচ্ছে আমার একজন গিটারিস্ট, যিনি রক বাজাতে পারেন, এলিমেন্টাল সাউন্ডস বাজাতে পারেন,
ফোক বাজাতে পারেন, ভার্সেটাইল গিটারিস্ট। তো বিক্রমজিৎ ব্যানার্জি টুকিদা, কেন টুকিদা শুধু ক্রসউইন্ডস নয়, এমনকি ভূমির সঙ্গেও হি হ্যাড ভেরি গুড টু সাকসেসফুল অ্যালবাম, যেখানে তুমি যদি গান শোনো, গানের নানান টেক্সচার, টোনালিটি, ইভেন সবচেয়ে ইজিয়েস্ট রিফ, যেটা হয়তো গিটারে বাচ্চারা আমেরিকায় বলে সবাই হোটেল ক্যালিফোর্নিয়া বাজায়, আমরা কিন্তু ট্রিং ট্রিং ট্রিডিং ট্রিডিং ট্রিডিং। তো আমি তাই জন্য বিক্রমজিৎ ব্যানার্জি টুকিদাকে রেখেছি আমাদের। দেখো এবার এখানে আমি একটা জাস্ট একটু ইন্টারজেক্ট করছি তোমাকে, সেটা হচ্ছে যে যখন আই ওয়াজ থিঙ্কিং অফ আ কম্বিনেশন, তো অবভিয়াসলি আবার উই গো ব্যাক টু দ্য বেস্ট বাংলা ব্যান্ড অ্যালবাম পদ গেছে বেঁকে। পদ গেছে বেঁকে ওই লেভেলের অ্যালবাম হওয়ার একটা কারণ তো ওই ব্যালেন্সটা একপাশে, এবং তুই বিক্রমজিৎ ব্যানার্জি অবভিয়াসলি, এবং ওই সময়কার পুরনো গৌতম চট্টোপাধ্যায় লাইভের কিছু রেকর্ডিং রয়েছে যাদবপুর ইউনিভার্সিটি বা কোনো, জাস্ট পুরো চারিদিকে লোকের আওয়াজ পাওয়া যাচ্ছে, নট আ ভেরি প্রিস্টিন রেকর্ডিং, কিন্তু সেসব জায়গায় টেলিফোন টেলিফোন যেরকম রকমের বাজানো ইত্যাদি ইনক্রেডিবল। কিন্তু দ্য মেন রিজন আই ডিডেন্ট গো ফর টুকি দ্য অপশন, দেখো এবার এটা পুরোটাই সম্পূর্ণ আমার ধারণা হতে পারে, হ্যাঁ, after Crosswinds, as they didn't work together, হ্যাঁ, for such a long time, so I don't really know, আর আমার কাছে ডেটা পয়েন্টও নেই যে ওয়েদার এই ব্যান্ডটা, মানে চাই ব্যান্ডটা যে ব্যান্ডটা কি থাকবে, এটা একটা বড় প্রশ্ন ছিল। এবার যেহেতু আমার কাছে হিস্টোরিক্যাল ডেটা নেই আর কি, একটা অ্যালবাম হলো এবং তারপরে অনেকের সাথে অনেকেই কোলাবোরেশন করেছে, কিন্তু এই কোলাবোরেশনে যেতে একেবারেই দেখা যায়নি হিস্টোরিক্যালি, তো আমি যদি এটা সম্পূর্ণ কোইন্সিডেন্স হতে পারে, কিন্তু যদি একদম কমপ্লিট ডেটা অ্যানালিটিক্সের দিক থেকে দেখা যায়, তাহলে এটাও হতে পারে যে প্রবাবলি দ্যাট কোলাবোরেশন ইজ নট গোয়িং টু ওয়ার্ক এনিমোর, মেবি। ঠিক আছে, এই জন্য আমি টুকিদার সঙ্গে যাকে রেখেছি সে হচ্ছে এই তোমার আর আমার লিস্টে ফার্স্ট কমন মেম্বার, অ্যালেন আও। অ্যালেন দা একটা দারুণ মানুষ, মানে আমার অ্যালেন দাকে আমি চিনি, মানে আমার সঙ্গে প্রথম একটা অনলাইন বন্ধুত্ব হয় অর্কুটে, তখন অ্যালেন দা ব্যাঙ্গালোরে চাকরি করে, আমি যে কলকাতা। অর্কুট ব্যাপারটা কি, অর্কুট ব্যাপারটা জানো তো কি, প্রত্যেক সোশ্যাল মিডিয়া ফেসবুক এবং ইনস্টাগ্রাম যারা করে তাদের সকলের ডার্ক পাস্টের নাম হচ্ছে অর্কুট, এটা একটা জোক। হ্যাঁ, তো সেখানে অ্যালেন্দার সঙ্গে কথা হতো, তখন অ্যালেন্দা ইজ থিঙ্কিং অফ কামিং ব্যাক এবং গেটিং ব্যাক টু মিউজিক। হি ওয়াজ নট হ্যাপি উইথ হোয়াট হি ওয়াজ ডুইং, উইচ ইজ গ্রেট, হি কেম ব্যাক, উই গট সাচ দারুণ গিফট পেয়েছি অ্যালেন্দার থেকে। তো অ্যালেন্দা একটা দুর্দান্ত রক গিটারিস্ট, যেরকম তুমি যদি ফসিলসের জানলা গানটা শোনো তাহলে দেখবে কি সুন্দর, মানে জাস্ট রিদম গিটারে অ্যালেন্দা মোহিত করে রাখতে পারে, একটা অ্যাকোয়েস্টিক একটু ক্লিন টোনে একটু হালকা রিভার্ব হালকা ডিলে দিয়ে। তো আমার মনে হচ্ছে টুকিদার অ্যালেন্দা ওরই পাওয়ারফুল মিক্স, উইথ সন্দীপন বেস, কনিষ্কদন কিবোর্ডস, অর্ণবন ড্রামস, মানে দিস ক্যান বি আ গ্রেট কম্বিনেশন। আমিও তাই জন্য টুকিদার নীলদাকে একই কারণে, তুমি যে কারণ বলেছো বলে রাখিনি। আহ, কিন্তু আমি শুধু একটা কথাই তোমাকে এখন অবধি বলবো, সেটা হচ্ছে যে ফাইনালি আমরা যখন পুরোটা লাইন আপ হবে এবং সেটা নিয়ে আলোচনা করব, তখন তো আমরা আলোচনা করব তোমার কিন্তু ব্যান্ডের একটা সং রাইট, মানে নতুন গানও তৈরি করবে তো ব্যান্ডটা নাকি, সেটা ভেবেছো নিশ্চয়ই। হ্যাঁ ইউ আর অবশ্যই, কামিং টু ইট, আচ্ছা ঠিক আছে, ওকে। এখন অবধি সেটারও কথা আছে। আচ্ছা ঠিক আছে, তো সেটাও ইম্পর্টেন্ট। তো অফকোর্স। হ্যাঁ বলো, আর বলো, এটা আমরা কি পরের টাইম মুভ করবো? হ্যাঁ, ভোকালিস্ট। ভোকালিস্ট, ঠিক আছে, হয়ে গেল। এইবার ভোকালিস্ট লম্বা আলোচনা হতে পারে, ঠিক আছে। দেখো, সুপার গ্রুপ সব থেকে প্রথমে যে ভোকালিস্ট এই মুহূর্তে চারিদিকে বাংলা, রূপম ইসলাম উড হ্যাভ বিন দ্য মোস্ট অবভিয়াস চয়েস। কেন? নট অনলি ভোকালিস্ট, গান লেখা। such a powerful and prolific songwriter, অসম্ভব 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 স্ট্রং সং রাইটার, এবং স্টেজ যে যেভাবে উনি নিজেকে কন্ডাক্ট করেন, যে এনার্জি, আগের বছর এনএবিসিতে আমাদের এখানে এসেছিলেন, যেভাবে এখনো তার মধ্যে যে খিদেটা রয়েছে, যে পারফরমেন্স করার যে সবকিছু অ্যাবসলিউট ইনক্রেডিবল। এবং আমি বলবো যে ফসিলস আমি কলকাতায় দেখেছি, আবার এনএবিসিতে দেখেছি, কি সুন্দর অডিয়েন্সের মতো করে ফসিলস পারফর্ম করতে পারে, এটা কিন্তু একটা শেখার মতো ব্যাপার। একদমই তাই, এবং মানে ইটস লাইক
মানে সমস্ত মানুষ পুরো মন্ত্রমুগ্ধ করে দেওয়া হয় না, একটা বলে না, একটা মানুষ তার পার্সোনালিটি দিয়ে, তার পারফরমেন্স দিয়ে, তার ট্যালেন্ট দিয়ে মানুষকে মন্ত্রমুগ্ধ করে নিজের দিকে আকর্ষণ করছে, সেই এক্স ফ্যাক্টর। বাংলা ব্যান্ডের যে ভোকালিস্ট হবে তার তো একটা প্রচন্ড স্ট্রং এক্স ফ্যাক্টর। তো রূপম ইসলাম উড হ্যাভ বিন দ্য মোস্ট অবভিয়াস চয়েস। দ্য অনলি রিজন আই ডিডন্ট কিপ হিম, যদি রূপম ইসলাম এবং অ্যালান দুজনেই এই ব্যান্ডটায় থাকে, দেন দি সাউন্ড ইজ গোয়িং টু বি কমপ্লিটলি ফসিল সাউন্ড। এইটা একটা বড় সমস্যা। তো এটা, এবং এতটাই একটা স্ট্রং ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি, এই আমি চাই যে সুপার গ্রুপটারও একটা নিজস্ব একটা আইডেন্টিটি তৈরি হোক। Correct. তো সেই জন্য এবার তাহলে সং রাইটিং কে করছে, তো সং রাইটিং করার জন্য তো এপাশে নীলদা রয়েছে, ঠিক আছে, ঠিক আছে। No, এবার তার, অ্যালেনদাকেও বাদ দিতে পারো না। হ্যাঁ, অ্যাবসলিউটলি। এবার তার জন্য আই ওয়াজ লুকিং ফর আ ভোকালিস্ট, আবার এমন একজন ভোকালিস্ট যে কিনা এই ওয়াইড রেঞ্জ অফ সাউন্ডটাকে কভার করবে, যে সব গাইতে পারবে, যে কিনা একদম এমন গান গাইতে পারবে যেটার জন্য ওরম রিদম সেকশন তৈরি করা হয়েছে, নীলদা আসছে সব। তো তার জন্য আমার পছন্দের ভোকালিস্ট হচ্ছে অর্ক মুখার্জি। অড চয়েস। হ্যাঁ, ভেরি অড চয়েস। কি কি ভেবেছিলাম সেটা পরে আলোচনা করা যেতে পারে, আমি এখানে আলোচনা করছি না, কারণ তুমি বলার আগেই তোমার সাথে কোয়েনসাইড আমি করাতে চাই না যদি ম্যাচ করে। কিন্তু আমি অর্ক মুখার্জি প্রাইমারি এক নম্বর তো হচ্ছে, যে আমি রিসেন্টলি খুব শুনছি ওর অর্কর কিছু। আমি একটা কথা বলি, ইনক্রেডিবল ভোকালিস্ট। প্রথম কথা হচ্ছে ইনক্রেডিবল ভোকালিস্ট, মানে ইনক্রেডিবল মানে সব রকমের গান, ক্লাসিক্যাল যেমন গায়ে, গানের আর একটা গান থেকে আরেকটা গানে চলে যাওয়া, খুব ফ্রেন্ডস অফ ফিউশনে ক্লাসিক্যাল। আন্ডাররেটেড অ্যালবাম ফ্রেন্ডস অফ ফিউশনের ফার্স্ট অ্যালবামটা, তার দুটো মেম্বার তো অলরেডি তোমার ব্যান্ডে আছে, হুম অর্ক মুখার্জি আর টুকাই, হুম দেবপ্রদীপ হুম টুকাই বক্সী, হুম। রাজকুমার সেনগুপ্ত, নীল মুখার্জি, আর বোধহয় বিজিৎ, নীল দত্ত ছিল। নীল দত্ত সরি, আর হ্যাঁ, বোধহয় বিজিৎ দে হ্যাঁ, ছিল বোধহয় হ্যাঁ, বেসে। ভট্টাচার্য। ইনক্রেডিবল, ইনক্রেডিবল। ইনক্রেডিবল অ্যালবাম। তো মানে মূলত অর্কর মূল চয়নের মূল কারণ হচ্ছে এই ওয়াইড রেঞ্জ অফ সাউন্ডকে, বিকজ হি ইজ আ পার্সন আই থিঙ্ক, মানে ওই যে একটা, আর ওই যে ভাবনা চিন্তাটা না, মানে এই যে ওই ভাবনা চিন্তাটা নিয়ে যাওয়া, যে ল্যাটিনো হবে, বাংলা ব্যান্ডও হবে, জ্যাজও হবে, রকও হবে, যেহেতু ইটস আ সুপার গ্রুপ আর সেহেতু। উনি খুব সোশ্যালি কনসিয়াস। আমার মনে আছে আমরা একটা আহ, ওই লকডাউনের সময় 2020-তে ওনার একটা বেনিফিট কনসার্ট আমরা হোস্ট করেছিলাম, আমাদের তখনকার ব্যান্ড মিউটিনিয়ার্স। এবং ওই পুরো প্রসিডটা উনি দিয়েছিলেন, তখন যে ক্যান্টিন চলছিল লোকেদের খাবার দেওয়ার জন্য। হি ওয়াজ ডুইং শোজ টু রেজ মানি ভার্চুয়ালি টু হেল্প পিপুল যারা স্ট্রাগল করছিল ওই সময়। একদমই। এবার আমি একবারেই যে বলে দিচ্ছি, কারণ তাদের সুবিধা হবে, কারণ তারপরে আই উইল জাস্ট গিভ দ্য ফ্লোর টু ইউ। সেটা হচ্ছে এবার, তাহলে এই হচ্ছে মূল ব্যান্ডটা, ঠিক আছে। তাহলে কি দাঁড়ালো, দেবপ্রতিম বক্সী অন পারকাশন, তন্ময় অন পাওয়ার ড্রামিং মানে ড্রামিং, তারপরে বাম্পিদা অন বেস, গিটারে নীল মুখার্জি, সং রাইটিং মানে গান লেখা মানে লিরিক লেখা, সং রাইটিং ইত্যাদি, সং রাইটিং এবং কম্পোজিশনে অ্যালান অ্যান্ড গিটার, অর্ক, এবং এই পুরো সুপার গ্রুপটাকে ব্যালেন্স করার জন্য, ম্যানেজ করার জন্য, এবং আরও যে জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করি না, আমি শিওর হয়ে তুমি আলোচনা করবে, সেটা হচ্ছে সাউন্ড ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, লাইভ সাউন্ড, এই পুরো জিনিসটার জন্য আমি আলাদা আলাদা করে মানুষ না বেছে, মানে আলাদা আলাদা লোক না বেছে, আমি একজন মানুষকে রেখেছি যে কিনা এন্টায়ার প্রোডাকশন এবং সং রাইটিং, হি ইজ গোয়িং টু বি দ্য ক্রিয়েটিভ প্রডিউসার অফ দিস ব্যান্ড। সেটা হচ্ছে শুভজিৎ, লক্ষ্মী ছাড়া শুভজিৎ। ওয়াই? তার কারণ হচ্ছে, এক নম্বর হচ্ছে গুড সং রাইটার, দু নম্বর হচ্ছে হিমসেলফ অ্যান অ্যামেজিং অ্যামেজিং ভোকালিস্ট, এবং এখন যেহেতু হি ইজ মানে ওয়ান অফ দ্য মোস্ট সেলিব্রেটেড মিউজিক প্রডিউসার এই মুহূর্তে আমাদের দেশে, জিঙ্গল প্রডিউস করে এবং প্রচন্ড প্রচন্ড সেলিব্রেটেড, ভীষণ নাম করা। তো সেহেতু ই অলসো হ্যাজ দ্য ম্যাচিউরিটি টু হেল্প দিস ব্যান্ড টু অ্যাচিভ দ্যাট লেভেল, মানে দ্যাট লেভেল অফ সাউন্ড, দ্যাট লেভেল অফ রিচ, ক্যান হেল্প অল দ্য লজিস্টিক্স, লোকজন কাকে কাকে কোথায় কোথায় আনা হবে, ঠিক আছে, কাকে ফ্রন্ট অফ দ্য হাউসে দেওয়া হবে, সবটা মেনটেন করার জন্য
পুরো জিনিসটার জন্য আমি ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে আমি শুভজিৎকে রেখেছি। বলো এবার তুমি। শুভজিৎ, আশা করি তুই যদি এই পডকাস্টটা দেখিস, আমার তরফ থেকে একটা হাই। আমার স্কুলের জুনিয়র ছিল সাউথ পয়েন্টে শুভজিৎ। এবং তোমাদের খুবই সখ্যতা ছিল। খুবই সক্ষতা ছিল। যাই হোক, আহ, আমি ভাবছিলাম যখন এই ব্যান্ডের ভোকালিস্টের জায়গায় এলাম, যেহেতু এটা সুপার গ্রুপ, স্বপ্নের গ্রুপ, কোনোদিনই হয়তো রিয়ালিটিতে এরা একসাথে স্টেজ নেবে না, আমি দুটো ভোকালিস্ট চুজ করেছি। এবং আমার মনে হয়েছে আমরা না বড্ড সবাই খুব ছেলে 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 একটা বয় ব্যান্ড তৈরি করছি। সো আই হ্যাভ থট অফ টু ভোকালিস্ট, ওয়ান মেল, ওয়ান ফিমেল। আমি মেল ভোকালিস্ট যাকে চুজ করেছি, আহ, সে যেরকম সুন্দর রক গাইতে পারে, ফোক গাইতে পারে, ভাটিয়ালি গাইতে পারে, পাওয়ারফুল ভয়েস, পনি চক্রবর্তী হচ্ছে আমার মেল ভোকালিস্ট। সে ল্যাটিনো গেয়ে দেবে আর ভালো কম্পোজার। দ্বিতীয় যাকে চয়েস করেছি সে হচ্ছে সোমলতা আচার্য। আমার মনে হচ্ছে একটা ফিমেল ভয়েস থাকা দরকার। আমি আরেকজনকেও ভেবেছিলাম, চন্দ্রানী ব্যানার্জি, বাট সেই ডায়নামিকটা একটা ব্যান্ডে অলরেডি প্রবলেম ঘটিয়েছে বলে আমি সোমলতা আচার্যকে রেখেছি। কেন, আমার মনে হয় শি ইজ আ ভেরি গুড সিঙ্গার। মনিদার সঙ্গে ভয়েস টোনাল কোয়ালিটিতে খুব ভালো ম্যাচ করবে, দে ক্যান শেয়ার হারমোনিজ এবং গাওয়া। আর তুমি যেমনি একজন শুভজিৎকে সুন্দর একটা ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে রেখেছো, আমার মনে হয় বাংলা রক ব্যান্ডে একজন মানুষকে আমরা যদি রাখি অ্যাজ জাস্ট লিরিসিস্ট, with this kind of music composer, he can just change the scenery of what can be a rock song, হচ্ছে চন্দ্রিল ভট্টাচার্য। মানে একটা স্ট্রং 12th ম্যান টিমে বা নন প্লেয়িং ক্যাপ্টেন, যে এমন কিছু লিখতে পারে। যেমনি ধরো জাভেদ আখতার রক অনে লেখার আগে অবধি প্রথমবার রক অন শুনে আমার মনে হচ্ছিল এগুলো কি লিখলো। তা বললাম না, উনি বেশ সুন্দর করে এমন শব্দ চয়ন করেছেন যে মিউজিকটাকে সেটা ওভার পাওয়ার করছে না লিরিক্সটা, আবার মিউজিকটা লিরিক্সটাকে ওভার পাওয়ার করছে না, সবাই গাইতে পারবে, সবাই সিং অ্যালং করতে পারবে। তাই জন্য আমার হচ্ছে চন্দ্রিল ভট্টাচার্য যদি এই টিম জয়েন করে, দেয়ার ক্যান বি সামথিং ভেরি নিউ, যেটা আমরা হয়তো কোনোদিন শুনিও নি, দেখিও নি। অর ভেরি র্যাডিক্যাল অ্যাজ ওয়েল। অল ভেরি র্যাডিক্যাল অ্যাজ ওয়েল। কারেক্ট, কারেক্ট। তো আমার তাহলে হলো হচ্ছে ভোকালিস্ট হচ্ছে বনিদা, সোমলতা, কিবোর্ডিস্ট কনিষ্ক সরকার, পিঙ্কিদা, ড্রামস অর্ণব, তবলা, বেস সন্দীপ, গিটারিস্ট অ্যালেন্দা টুকিদা, আর লিরিসিস্ট বা ক্রিয়েটিভ ডিরেক্টর চন্দ্রিল ভট্টাচার্য। আচ্ছা, এবার তুমি বলো যে হোয়াট ইজ দ্য প্রাইমারি ইস্যু দ্যাট ইউ হ্যাভ উইথ মাই গ্রুপ, দেন আই উইল টেল। আমি একটাই বলতে পারি, এটা পার্সোনাল অ্যানেকডোট। অর্ক মুখার্জির প্রোগ্রামটা বলছিলাম না, আমরা করেছিলাম, হোস্ট করেছিলাম। ওনাকে আমি যত, দেখো আমি তো ওনার গান শুনেছিলাম সে 2005 টু 2010-ish। তারপর উনি অনেক পপুলার হয়েছেন, অনেক নানা রকম কাজ করেছেন। উনি তখন যেসব ব্যান্ডে গান করতেন সেই গানের কথাগুলো যখন ওনাকে বলেছিলাম, উনি বলছে আপনি তো আমার নতুন কিছুই শোনেননি, ওই পুরোনো গানগুলো আমার আর গাইতে করতে ভাল লাগে। তো আমার মনে হয় যে উনি ওই ব্যান্ড বা ওই জনারটা ছেড়ে বেরিয়ে গেছে। হি ডাজন্ট ওয়ান্ট টু গো ব্যাক। আর আমি ব্যান্ড বলতে সাউন্ডের ডাইভার্সিটি চাই, কিন্তু বাংলা ব্যান্ড হচ্ছে একটা বাংলা রক। সেই দিক দিয়ে আমার মনে হচ্ছে যে অর্ক মুখার্জি তোমার একটা চয়েস, যেটা যে এখন আর রক গান গাইতে ভালোবাসে না। ওনার থেকে শুনে মনে হচ্ছে যে উনি আর ভালোবাসেন না গাইতে। আমরা শুনতে ভালোবাসি, বাট উনি আর বাসেন না। এইটা একটা মেজর প্রবলেম মনে হচ্ছে। বাকিগুলো প্রত্যেকটাই আমি এগ্রি করি, প্রত্যেকেই দুর্দান্ত মিউজিশিয়ান, তাদের সম্বন্ধে কোনো কথা বলার আমার যোগ্যতাও নেই। ইভেন অর্ক মুখার্জির সম্বন্ধেও কোনো কথা বলার যোগ্যতা নেই। বাট আমার মনে হচ্ছে ওটা একটা পয়েন্ট, এবং ওনার এক্সেন্ট্রিক নেচার ক্যান বি আ প্রবলেম ফর দ্য ব্যান্ড টু স্টে টুগেদার। হ্যাঁ, দেখো এবার আবার মানে তুমি যেটা বললে সেটাই হচ্ছে মূল বক্তব্য। যখন আমরা
ব্যান্ডের মধ্যে চয়েস বা সুপার গ্রুপ নিয়ে যখন আমরা আলোচনা করছি, কমেন্ট করছি, তখন আমরা উই আর নট কমেন্টিং অ্যাবাউট দেম। নো, অফকোর্স না। উই কান্ট। আমরা কে, ঠিক আছে, কোন হরিদাস পাল? নো। অল উই আর ট্রাইং টু ফাইন্ড আউট হচ্ছে হলো ওয়েদার দিস গ্রুপ ক্যান জেল টুগেদার অ্যান্ড প্রডিউস সামথিং ইনক্রেডিবল। সেটা হচ্ছে মূল লক্ষ্য, রাইট? যে আমরা যে প্রত্যেকটা জিনিসকে আলাদা 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 করে নিচ্ছি, সে পুরোটা আলটিমেটলি দাঁড়িয়ে ওই একটা হাত হচ্ছে নাকি। তো সেখানেই আমার মনে হয়েছে যে আমারও মূল সমস্যা হচ্ছে এই যে তোমার লিরিসিস্ট অ্যান্ড ক্রিয়েটিভ ডাইরেক্টর বলে তুমি যার নাম নিলেন, মানে আমি জানি না যে বাকি যারা, মানে দেয়ার ক্যান বি আ ভেরি স্ট্রং কনফ্লিক্ট অন আইডিয়াস অ্যান্ড বেসিক মিউজিশিয়ানশিপ। মানে আমার বক্তব্য হচ্ছে এটাই আর কি। মানে অবশ্যই লিরিক্যাল কোয়ালিটিটা বড় কথা নয়, কিন্তু যে ধরনের সাউন্ড তুমি প্রডিউস করতে চাইছো, সেই ধরনের সাউন্ডের সঙ্গে কি ধরনের লেখা যেতে পারে সেটা আমি নট শিওর। এটার কোনো হিস্টোরিক্যাল রেফারেন্স আমার কাছে চট করে মনে পড়ছে না। এটা আমার একটা বক্তব্য। আরেকটা আমার ওই যেটা আমি নিজে অ্যাভয়েড করছিলাম সেটা হচ্ছে যে গিটারিস্ট এবং একটা ভোকালিস্টের যদি কম্বিনেশন একটা অন্য গ্রুপে চলে আসে, ইট গেটস ভেরি স্ট্রং ইনফ্লুয়েন্স অফ দ্যাট ব্যান্ড সাউন্ড। তো যেহেতু টুকিদা, সেহেতু এবং বনি চক্রবর্তীকে আমি রাখিনি একমাত্র এই কারণে। মানে না, আমি সবচেয়ে বড় কথা, এই জাস্ট বনিদার এই ইন্টারভিউটাও ফ্রেশ দেখেছি, ঠিক আছে? তো সব থেকে এই তো মানে প্রথমে দিস ইজ দ্য গাই। এবং এবং বনিদার ইনক্রেডিবল রেঞ্জ। কিছুদিন আগে বহুরূপীতে ওরা ওরকম লেভেলের কম্পোজিশন, আই এম গেটিং অ্যানাদার কম্পোজার যার এরম লেভেলের ভাস্ট ফোক নলেজ, এবং সবচেয়ে বড় কথা বাকিদের সাথে কাজ করার একটা ইতিহাস, অ্যান্ড দে ওয়ার্ক সো ওয়েল টুগেদার। অনলি প্রবলেম হচ্ছে একটা হচ্ছে ওটা আমি চেষ্টা করেছি, যেহেতু আমি নীলদাকে নিয়েছি, নীলদা এবং বনিদা দুজনে যদি একটা গ্রুপে চলে আসে, ইট ক্যান বি ভেরি মাচ লাইক এগেন আ পথ গেছে বেঁকে এখানে এখানে আমার একটা হ্যাঁ, এটা একটা স্ট্রং। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে এই মুহূর্তে তুমি যেমন অর্কের কথা বললে, আই রিয়েলি ডোন্ট নো ওয়েদার হি ক্যান রিয়েলি ফিট ইন টু আ ব্যান্ড ডাইনামিক্স এনিমোর। কারণ এই মুহূর্তে এগেন প্রবাবলি হি উইল, কিন্তু এই মুহূর্তে আমি সেরকম দেখিনি। আই এম কাইন্ড অফ ফাইন্ডিং হিম টু ফাইন্ড হিজ লাইক ওন ইন্ডিভিজুয়াল ফুড বেসিক্যালি। সেটা আমি এখন দেখছি ইন্ডিভিজুয়াল কম্পোজার হিসেবে, ওটা দেখছি। তো আমি জানি না যে আরেকটা সুপার গ্রুপে ঢোকার জন্য সেইটা আমি আই রিয়েলি ডোন্ট নো। তো এটাই হচ্ছে মূল দুটো বক্তব্য। হ্যাঁ, তোমার আহ, বনিদা আর টুকিদার কম্বিনেশনটা কোনোদিন ক্রসউইন্স হবে না। তুমি যদি ভেবে দেখো, বনিদা পোস্ট ক্রসউইন্স অলওয়েজ হ্যাভ কোলাবোরেটেড উইথ নীলদা। ওদের যে আগে মে চলু পিছে পরছাইয়া যে অ্যালবামটা, যেখানে গাবু নাইলন স্ট্রিং বাজিয়েছে, দ্যাট কম্বিনেশন ক্যান গো ভেরি গুড, বাট আমার মনে হয় না বনিদা টুকিদা উইল ফর্ম এগেন ক্রসউইন্স। হুম 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 বাট ইট ক্যান বি এগেন মহিনার ঘোড়াগুলি সম্পাদিত বাংলা গান সাউন্ড অ্যাজ ওয়েল, কিন্তু সেটাও প্রডিউস সেগুলো বাই সবই নীলদা, যদিও। সেগুলো নীলদা, সবই হ্যাঁ নীলদা। হ্যাঁ, সেই জন্য কারেক্ট। নীলদা থাকলে হ্যাঁ। 100%, তাই জন্য আমি নীলদাকে গিটারিস্ট রাখিনি। আচ্ছা, তুমি কি এগুলো ছাড়া ব্যান্ডের বাইরে হ্যাভ ইউ থট অফ আ সাউন্ড ইঞ্জিনিয়ার? কারণ আমি প্রবাবলি আই প্লেড আ লিটল লেজি, আমি পুরোটাই শুভজিতের ওপর দায়িত্ব দিয়ে দিয়েছি পুরোটা করার মানে জন্য। তোমার ব্যান্ডে একটা ভালো হচ্ছে যে অর্ক যদি কোনোদিন রেগে শো ছেড়ে চলে যায়, শুভজিৎ উঠে গান গিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ। আর এবং অলসো লাইক আমি তাই জন্য দুটো ভোকালি দেখেছি, বনিদা চলে গেলে সোমলতা ক্যান। টু ব্যালেন্স দ্য এনার্জি অলসো, এবং আরেকজন সং রাইটারও অ্যাড হচ্ছে, তো ওই জন্য আর কি। কারণ শুভজিৎ শুভজিতের গ্রেট কিন্তু চয়েস, আমি খুব খুব বেশি ভেবেছিলাম। সং রাইটিং নিয়ে কথা হয় না, ওর কিন্তু এক পালিয়ে বেড়াই, ঠিক আছে, মানে প্রাইমারি আই থিঙ্ক হিজ কম্পোজিশন ব্যালেরিনা ইত্যাদি, এই যে লক্ষ্মী ছাড়া, গ্লিসারিন, তাহলে যদি সোনালি, মানে লেখা নয় বাট হ্যাঁ মানে কম্পোজিশন, হ্যাঁ। লক্ষ্মী ছাড়ার একজন লিরিসিস্ট অনির্বাণ, অনির্বাণ। অনির্বাণ, যার আরেকটা পডকাস্টে আমরা আবার ডিসিশন। আমি না ভেবেছিলাম, ধরো এইটা যদি আমাদের রক ক্লাসিক সুপার গ্রুপ হয়, তাহলে অনারেবল মেনশন রক মডার্ন সুপার গ্রুপ কি হতে পারে। আচ্ছা। সেখানে আমি যে নামগুলো ভেবেছিলাম, পাওয়ার ড্রামিং এ ভেবেছিলাম সম্বিত চ্যাটার্জি, হুম। এক্সেলেন্ট ড্রামার, ভেরি আচ্ছা, ইয়াং, ভেরি এনার্জেটিক। আমি সম্বিতকে, তন্ময়ের জন্য আমি সম্বিতকে ভাবছিলাম, কিন্তু এগেন
যেহেতু খুব বেশি কোনো এই মুহূর্তে কোনো ওই দ্যাটস দ্য মেন রিজন। হ্যাঁ। হ্যাঁ, আর কিবোর্ডস ভেবেছিলাম দেবাদিত্য, ভেরি আন্ডার ডিসকাসড কিবোর্ডিস্ট, বাট এক্সিলেন্ট কিবোর্ডিস্ট। অ্যান্ড ব্যান্ড উইল বি সুপার হ্যাপি উইথ অ্যামেজিং ফুডস। বেসে আমি একটু একটু পক্ষপাতিত্ব করেছি, যেহেতু হি ইজ আ গুড বেসিস্ট। আমি প্রশান্তর নাম রেখেছিলাম, প্রশান্ত মাহাতো। গিটারে রেখেছিলাম দুটো গিটারিস্ট, একজন রক হবে, একজন খুব এলিমেন্টাল অ্যাম্বিয়েন্ট বাজাবে, সম্রাট চ্যাটার্জি আর বোধিসত্ত্ব ঘোষ। আর ভোকালসে রেখেছিলাম কৌশিক আর রাজর্ষি বর্মন। কারণ রাজর্ষি ডোডোর প্রজেক্ট মায়া বা ইনসোমনিয়া যে শুনে থাকবে, দে অল নো হাউ বিউটিফুল সিঙ্গার হি ইজ। আর কৌশিক পাওয়ার, কৌশিক গান লেখে, ডোডো গান লেখে, এখানে কম্পোজিশন ফাটাফাটি হয়ে যেত। যা কম্বিনেশন ছিল, এটা ছিল আমার হচ্ছে রক মডার্ন। তারপর যে ফোক রক, একটা ফোক রক ব্যান্ড করি। আচ্ছা। ফোক রক ব্যান্ডে আমি রেখেছিলাম ভোকালসে তিমির বিশ্বাস আর পটাদা। আচ্ছা। গিটারে রেখেছিলাম ঋষি চন্দ আর চয়ন চক্রবর্তী। ঋষি চন্দ, যদি লোকেদের মনে না থাকে, পরশ পাথরের ইনক্রেডিবল গিটার প্লেইং, অ্যান্ড পরশ পাথর ক্যান বি আ ভেরি গুড ফোক রক ব্যান্ড টু বি রিমেম্বার। আর চয়ন চক্রবর্তী ফকিরা, যদি এখানে ফকিরা দুটো হয়ে যাচ্ছে, বাট এটা তো ফোক। হুম। বেসে রেখেছিলাম সমিত মুখার্জি, যাকে ঋষিদার সমিতদাকে লোকে খোকাবাবু, পেয়ারেলাল এইসবে জানলেও এরা দুজন ইনক্রেডিবল মিউজিশিয়ান। হিপ পকেটে নন্দন বাগচির সঙ্গে বাজাতেন এবং গাইতেন। আহ, বেসে সমিত মুখার্জি, কিবোর্ডে রাজা চন্দ, ড্রামসে টুকাই। তুমি এই ব্যান্ডগুলো যখন ভেবেছো, হ্যাঁ। তুমি এই ব্যান্ডগুলোর জন্য কি ওয়েদার দে ক্যান ওয়ার্ক টুগেদার এন্ড এভরিথিং ওগুলো ভেবেছিলে? না, এগুলো আচ্ছা জাস্ট মনে হয়েছে লিখি যদি একটা আচ্ছা হয়। আচ্ছা আচ্ছা। ফ্লুটে ফ্লুটে হামটু। আর লিরিক্সে রেখেছিলাম, আমার মনে হয় এইটাও আরেকজন আন্ডার রেটেড লোক যে অসাধারণ কলোকিয়াল ফোক লিখে গেছে, সুরজিৎ চ্যাটার্জি। হুম। এবং উনিও অ্যাজ মাল্টি ইনস্ট্রুমেন্টালিস্ট ক্যান প্লে এনি ইনস্ট্রুমেন্ট ইউ থ্রো অ্যাট হিম। উনি বোধহয় 10-12 রকমের বিভিন্ন তো ইনস্ট্রুমেন্ট। তোমার এই সেটআপে কি হি ইজ গোইং টু বি লাইক অন স্টেজ না অফ স্টেজ? উনি অফ স্টেজ থাকতে পারেন, আবার ইচ্ছে করলে অন স্টেজ। ক্রিয়েটিভ ডিরেক্টর। আমি এরকম একটা রেখেছি এই 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 ব্যান্ডে। আমি একটা পার্ক স্ট্রিট সুপার গ্রুপ ভেবেছি, যেখানে ড্রামস অবশ্যই নন্দন বাগচি, কিবোর্ড শিবব্রত বিশ্বাস বা শিবু, যে এখন কারেন্টলি চন্দ্রবিন্দুর কিবোর্ড সাউন্ড ডিজাইনিং করে। হি হ্যাজ প্লেড উইথ লটস অফ ব্যান্ডস অ্যালং উইথ ওরিয়েন্ট এক্সপ্রেস। বেস লু হিল্ট। গিটারে অমিত দত্ত, সুমিত রামাচন্দ্রন। তুমি জানোই তো সুমিত রামাচন্দ্রন, তুমি যদি নিরুদ্দেশের সাথে কথোপকথন শুনে থাকো, স্ক্র্যাচগুলো। ক্যাটসুটার অনেক আর্লি স্ক্র্যাচে বাজিয়েছেন। এখানে আমি তোমার রুলটা ভেঙে দুটো নাম আমি মেনশন করতে চাই, কারণ এই দুটো নাম পার্ক স্ট্রিটে না মেনশন করলে হয় না। একটা হচ্ছে পারকাশনস। পারকাশনসে এখানে আমি রেখেছি মনোজিৎ দত্ত বা কচুদাকে, মানে ইনক্রেডিবল হিউম্যান বিং, ইনক্রেডিবল মিউজিশিয়ান। খুব ভাগ্য আমি এনাদের সংস্পর্শে কখনো আসতে পেরেছি। আর ভোকালসে রেখেছি জয়শ্রী সিং। শি ইজ টু বি দ্য ভোকালিস্ট অফ দ্য ব্যান্ড স্কিনি অ্যালি, উনিও আমাদের মধ্যে এখন নেই। আর রাহুল গুহরায়, একটা ইনক্রেডিবল ব্যান্ড ছিল ক্যাসিনিস ডিভিশন। তুমি সামপ্লে সেলসে ঢুকবে, একটা কলকাতা বেসড অরিজিনাল ইংলিশ মিউজিকের ব্যান্ড পারফর্ম করছে, আর যারা ওখানে প্রেজেন্ট সবাই লিরিক্স জানে, অ্যান্ড দে আর সিঙ্গিং অ্যালং। রাহুলদার ব্যান্ডে ছিল সুকান্তি দা। মনে আছে তুমি আর আমি সুকান্তি আর অনুশ্রীর একটা ইন্টারভিউ নিয়েছিলাম। তো এগুলো আমার মনে হচ্ছে যে সুপার গ্রুপ করছি, এদেরকে নামগুলো। লাস্ট যে গ্রুপটা তুমি করলে, দিস ইজ ইনক্রেডিবলি সুপার সুপার গ্রুপ। বাংলা ব্যান্ড সুপার গ্রুপ নাকি ডিবেটেবল, না, কিন্তু বাংলা ব্যান্ড না, পার্ক হ্যাঁ স্ট্রিট। হ্যাঁ পার্ক হ্যাঁ স্ট্রিট সুপার গ্রুপ। হ্যাঁ, কিন্তু ইনক্রেডিবল ইনক্রেডিবল সুপার গ্রুপ ফর শিওর। হ্যাঁ, এরা হচ্ছে মানে মিউজিশিয়ান যাদের মানে দেখলে এখনো কিছু শেখা যায় প্রতি মুহূর্তে, তাদের শুধু প্লে করতে। কেন, অমিতদার কথাই ভেবে দেখো, উনি গিটারটাকে নিয়ে কোথায় চলে গেছেন এখন। নিজের যে মিউজিকগুলো উনি অরিজিনাল মিউজিক বার করছে, ইনক্রেডিবল। এলপি পেলাম না, আউট অফ স্টক। আমি অমিতদার লেটেস্ট এলপিটা কলকাতায় এখন ছিলাম, কিনতে গেলাম, পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, দেখো, সবচেয়ে বড় প্রবলেম যে কোনো ব্যান্ড করার হচ্ছে,
আর দ্য পার্সোনালিটিজ রেডি কারেক্ট। টু স্যাক্রিফাইস দেয়ার ইগো ফর দ্য গ্রেটার হুম গুড? হুম হুম। এবং আমরা আমাদের ছোট পরিসরে করেই দেখেছি এটা একটা ডিফিকাল্ট লড়াই। হ্যাঁ মানে মানে মোর দ্যান দ্য ইগো অনেক যেটা হয় সেটা হচ্ছে মিউজিক্যাল ডিরেকশনস গুলো ডিফারেন্ট হয়ে যায় না, মানে ক্রিয়েটিভ, জাস্ট লড়াইটা কানেক্টেড টু ক্রিয়েটিভ, ইট। নট হ্যাঁ পার্সোনাল বাট হ্যাঁ, ক্রিয়েটিভ। ক্রিয়েটিভ, যে যেখানে যেতে চাইছি বা যে সাউন্ডটা করতে চাইছি বা যেভাবে ম্যাচিউরিটি লোকের গ্রো করছে, যেটা হয় সব ব্যান্ডেই সেটাই হয় রাইট। সবাই যখন অনেক বাচ্চা থাকে ছোট থাকে সকলের মোটামুটি ভাবনা চিন্তারা এটা থাকে যে ভালো মিউজিক করবো। এবার ভালো মিউজিকটা কি তার সংজ্ঞাটা যত আস্তে আস্তে বয়স বাড়ে এটা খুব ভেগ, মানুষের কাছে রাইট? বদলাতে, ভালো, ভালো কিছু কথাটাই ভেগ, উইদাউট সাবজেক্ট অ্যাবসলিউট ক্রাইটেরিয়া না। সাবজেক্টিভ, প্রত্যেকটা মানুষের জন্য ভালো আলাদা। তো কে কোন পথে যাবে সেই পথটা যখন আরো বেশি করে, ওটাই প্রাইমারি রিজন, মানে এই যে এত ব্যান্ড ব্রেকআপ অ্যান্ড এভরিথিং, দ্যাটস দ্য মেন রিজন। আমি আমি একটা দুটো লোকের নাম মেনশন করছি অনারেবল মেনশন হিসেবে। একজন মিউজিশিয়ান, আরেকজন সিঙ্গার সং রাইটার। মিউজিশিয়ান যার নাম করব তার নাম হচ্ছে তাজদার জুনিয়র, বা তাকে তাজ বলে জানা যায়। খুবই ইনক্রেডিবল মিউজিশিয়ান। ওর গিটার প্লেয়িং আছে তোমার শহরের যেটা ব্লকবাস্টার অ্যালবাম, সেখানে। হি ইজ এ ইনক্রেডিবল গিটারিস্ট। ও তখন কিছু কিছু ব্যান্ডে বাজিয়েছে। এখন হি ডাজ আ লট অফ মিউজিক স্কোর, ফিল্ম মিউজিক স্কোরস। আরেকটা নাম মেনশন করতে চাই, অনিন্দ্য বোসদা। হুম। ইনক্রেডিবল সং রাইটার, যাকে হয়তো অনেক সময় লোকে কথা বলে না। পরশ পাথর, শহর। যার হাত ধরে প্রথম বাংলা ব্যান্ড সেভাবে দেখতে গেলে মানে প্রথম বাংলা ব্যান্ড অ্যালবাম কিন্তু অ্যাকচুয়ালি সেভাবে দেখতে প্রিয় বন্ধু। প্রিয় মানে বন্ধু। প্রিয় বন্ধু, কারণ পরশ পাথরের প্রথম অ্যালবামের গান আর প্রিয় বন্ধুর গান সেম। তো প্রথম ওই মানে বাংলা ব্যান্ড প্রথম আমাদের কাছে নিয়ে তো এসেছিল অনিন্দ্য বোসদাই। এবং ইচ্ছে ডানা গানটা অনিন্দ্য বোসদারি। ব্যান্ড ছেড়ে যাওয়ার পরেও এটা একটা ভালো ব্যাপার বলতে হয়, ব্যান্ডকে স্টিল লেট দেম রেকর্ড দ্য সং। এটা প্রচুর ভার্সনস রয়েছে কিন্তু হ্যাঁ। না, আমরা আমরা কন্ট্রোভার্সি থেকে দূরে থাকি অভিষেক, কেন? হ্যাঁ, আমরা এগুলোর মধ্যে কোনটার মধ্যে তো আমরা সেসব ঘরে প্রেজেন্ট ছিলাম না। এভরিথিং উই গো বাই দ্য ডেটা আর কি, মানে হ্যাঁ, শুনছি আর কি। হ্যাঁ ডিসুজার মতো আমরা যে অনেক পডকাস্ট শুনি, সেখান থেকেই তো ডেটা কালেকশন। একদমই তাই, একদমই তাই। তাহলে তাহলে আমরা তো মোটামুটি গেল। শেষে পৌঁছে গেছি আমাদের পডকাস্টে আজকে। হ্যাঁ আজকের পডকাস্ট আজকের মতো শেষ। যদি কেউ এই শেষ অবধি শোনে তাহলে যদি একটা কমেন্ট যদি ছাড়ে তাহলে একটু আমাদের পরবর্তীকালে আবার এই প্রোক্রাস্টিনেট ছড়িয়ে টড়িয়ে আবার করার জন্য আমাদের পক্ষে একটা সুবিধা হয় আর কি। হ্যাঁ। এই প্রোক্রাস্টিনেশনের লিওনার্দো দ্য ভিঞ্চির গল্পটা জানো? না। মানে দেখো আমাদের মধ্যে তো কোনো মানে কিছু গুণী মানুষের কিছু ট্রেডস, গুণী মানুষের খারাপ ট্রেডস, ঠিক আছে, সেভাবে এসছে আর কি। তো প্রোক্রাস্টিনেশনের ভিঞ্চির গল্পটা হচ্ছে এক ভদ্রলোক একবার কোনো ডিউক হবেন, ঠিক আছে, ডিউক বা মেয়র, মানে খুব সাধারণ লোক নন, খুব বড় সড়ো একজন লোক। ওনাকে একটা মূর্তি বানাতে দিয়েছিলেন, ঠিক আছে, ওনার তার বাবা সেও ডিউক, সে একটা ঘোড়ায় চড়ে তার একটা মূর্তি ওনাকে বলে দিয়েছেন। তা লিওনার্দোর ভদ্রলোকের উপর কোনো ইন্টারেস্ট নেই, মানুষ তো ঠিক আছে হয়েই যাবে, ঘোড়াটা নিয়ে বেশি ইন্টারেস্ট। এবার ঘোড়া মূর্তি বানানোর জন্য কি করতে হবে, ওর জন্য উনি প্রথমে যেটা করেছেন সেটা হচ্ছে ঘোড়ার অ্যানাটমি স্টাডি করতে হবে। তার জন্য কিছু ঘোড়াকে ব্যবচ্ছেদ ট্যাবচ্ছেদ করে তার শরীরটাকে বুঝতে হবে। এই করতে করতে অনেক বছর কেটে গেছে, ঠিক আছে, ঘোড়া কেটে টেটে ঘোড়া বুঝে ঘোড়াই তৈরি হয়ে যাচ্ছে। হঠাৎ আমার মাথায় এলো যে ঘোড়া তো ঠিক আছে কিন্তু আমি আস্তাবলটাই করে বেটার করতে পারি, ঠিক আছে, আরো বেটার সায়েন্টিফিক ওয়েতে আস্তাবল কি করে ডিজাইন করতে হয় উনি তারপর ওদিকে চলে গেলেন। তো যে জিনিস মূর্তি থেকে শুরু হয়েছিল ওই যে ভদ্রলোক ডিউকের বাবা ডিউক আর কি, তার ঘোড়া, ঘোড়া থেকে আস্তাবল, এই করতে 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 এতটাই সময় অতিবাহিত হয়েছিল আমি যতদূর জানি। ওই ডিউকই তারপর মানে যে উনি যে পদে ছিলেন আর কি, তার পদচ্যুত হলেন আর কি, তারপর সে আলটিমেটলি জিনিস তৈরি হয়নি, 10-12 বছর তার মধ্যে কেটে গেছে। তো ওই লেভেলের প্রোক্রাস্টিনেশন আমরা করবো না, ঠিক আছে, কিন্তু আমাদের যদি কেউ একটা একটু কমেন্ট টমেন্ট করে তাহলে আমাদের একটুখানি ওই ঠেলা পাবো আর কি। আমরা আমরা ডিসুজাদের তো খুঁজতে চাইছি। হ্যাঁ। আছে তো নিশ্চয়ই, ইন্টারনেটের এই মায়াজালে তো আছে লোকজন যারা আমাদের মতো। যারা আমাদের মতো, আমরা আমাদের মতো লোকজন খুঁজতে চাইছি। আহ সেরকম যদি কাউকে পাওয়া যায় তাহলে দিব্যি দল ভারী হবে। তাহলে এইটুকুই। আমি কি বলবো, একটা রেডিওর ডায়লগ, সঙ্গে থাকুন, শুনতে থাকুন বিএজিসি ক্রনিকলস। আচ্ছা।